বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে আমাদের মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 সালের 19 এবং 20। এই দুইটি ধারা খুবই গুরুত্বপূর্ণ। একটু সবাই একটু মনোযোগ দিবেন। সবাই একটু মনোযোগ দিবেন। এই দুইটি ধারা হচ্ছে, এই 19 ধারাটা হচ্ছে সাব ইন্সপেক্টরদের কাজে লাগবে, আর পরেরটা হচ্ছে এ কনস্টেবল থেকে এসআই। পরের দুইটাই ধারা হচ্ছে সাব ইন্সপেক্টর, কিন্তু আপনাদেরটা হচ্ছে পরেরটা একটু গুরুত্ব বেশি। যেমন আপনাদের এই 20 নম্বর প্রশ্নটা গতবার আসছিল, তো এবার আসবে কিনা সেটা বলা যাবে না যে আসবে না, পড়ে যেতে হবে, কারণ এগুলো পুলিশের কার্যক্রম, পুলিশ রিলেটেড যে সকল কোশ্চেন রয়েছে, ধারা রয়েছে, সেগুলো আপনাকে পড়তে হবে। এক কথা, তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে তদন্ত। আমরা এই পর্যন্ত নারী শিশু, তারপর হচ্ছে জোয়াইন, তারপর বললাম হচ্ছে আমরা গতকাল যেটা আমরা এই যে দেখলাম যে অন্যান্য যে আরো কিছু কিছু আইন আছে, যে সব মাইনর একটি এই তদন্তের কথা বলা রয়েছে। তদন্ত আমরা দেখতে গিয়ে ওখানে দেখলাম কিছু কিছু দিনের কথা বলার আছে, কিছু কিছু কার্য দিবসের কথা বলছে। তো ম্যাক্সিমামই হচ্ছে আমরা কার্য দিবসই পাবো। সাইবার সুরক্ষা, ওখানেও আমরা দিনের কথা পাবো। তো যে সকল যখন তদন্তের একটা পার্ট থাকে, পুলিশ সরাসরি তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। অর্থাৎ এই মানব পাচারে বলছে যে যদি এরকম কোনো সংবাদ পাওয়া যায় তদন্ত শুরু করার আগে, আপনি যখন মামলা হওয়ার আগে, মানে মানে অপরাধ সংগঠনের সংবাদ যদি কেউ পায় মানব পাচার, এরকম যে মানব পাচারই ঘটছে, তাহলে কি করবে? সর্বনিম্ন একজন একজন আমরা যেটা পড়ে আসছি সাব ইন্সপেক্টর, সব জায়গায় কিন্তু সাব ইন্সপেক্টরের নিম্ন নয়, এটা কিন্তু এফসিকিউ আসে যে সাব ইন্সপেক্টরের নিম্ন নয় এমন একজন পুলিশ কর্মকর্তা তদন্ত কার্য সম্পন্ন করবে। যাই কিছু করুক না করে, এই তদন্ত কার্যক্রম সম্পাদন করার পূর্বে এখানে আমরা যে 20 ধারাটা অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে দুই যে পাবো, আমরা একটু মনোযোগ দিই, এটা আমরা আর একটু আসতেছি, আমি একটু কথা বলে নিই। এটা বলছে যে যখন আমার ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দাখিলের পূর্বে, এজাহার দাখিলের আগে একটা তল্লাশি করবে। সেই তল্লাশির নাম হচ্ছে প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি, সেটা হচ্ছে প্রতিরোধমূলক অনুসন্ধান। পরীক্ষা আসতে পারে যে প্রতিরোধমূলক অনুসন্ধান কি, একটা আসতে পারে, বা প্রতিরোধমূলক তল্লাশির ক্ষেত্রে পুলিশের করণীয় কি বা দায়িত্ব কর্তব্য কি কি। তো যাই হোক, এখানে কিছু তদন্তের কথা বলা রয়েছে, যেটা হচ্ছে আপনার আমরা পাবো এখানে শুরুতেই আমরা যেটা পাবো, তদন্তের যে কার্যক্রমটা কত কার্য দিবস। প্রথমে বলছে যে মামলাটা যখন তদন্তের আদেশ প্রাপ্তি বা তদন্ত যখন প্রাপ্তি হবে, তখন প্রথমে বলছে সর্বোচ্চ, এরকম অন্যান্য কার্যবিধিতে অন্যান্য আইনে নাই, মানে এখানে সর্বোচ্চ যে 90 কার্য দিবস, প্রথম 90 কার্য দিবসের ভিতরে তদন্ত সম্পন্ন করবে। যদি এই 90 কার্য দিবসের ভিতরে সম্পন্ন না হয়, পরবর্তী শেষ করে আরো ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে আরো 30 কার্য দিবস সেটা বাড়াইতে পারবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে এই তদন্তের ক্ষেত্রে, আমি যেটা বলছিলাম যে একটা তদন্ত করতে গিয়ে আসামি আসামি আছে ইন্ডিয়া অথবা সৌদি আরব, তো এখানে 90 কার্য দিবস আর হচ্ছে 30 কার্য দিবস কি খাটবে? তখন এখানে আপনি যেখানে যাচ্ছেন, এটা তো ওই দেশে গিয়ে আপনার কতদিন লাগে বা কি লাগে, এই একমাত্র কন্ডিশন হচ্ছে যে আন্তরাষ্ট্রীয় যদি হয়ে থাকে এরকম তদন্তের ক্ষেত্রে, তবে এই সময় সীমা তো অবশ্যই বৃদ্ধি করবে। তবে এটা একটা যৌক্তিক সময় সময় বৃদ্ধি করবে, এটা ট্রাইব্যুনাল বলবে, ট্রাইব্যুনাল নিয়ে দিবে যে কতদিন দিবে। যদি আরো যদি অনেক 30 দিনের ভিতরে শেষ হবে সেটা না, যদি আরো মনে করে আরো বাড়ানো যা দরকার তাহলে বাড়াবে। একমাত্র মানব পাচারে বলা রয়েছে যে যৌক্তিক সময় বৃদ্ধি করতে পারবে। এখানে আরেকটা জিনিস দেখবো যে এই যে মানব পাচার আইনে যেটা তদন্ত করতে যদি আসামি বাহিরে থাকে, যে এই কার্যক্রমটা কি, সেটা হচ্ছে 19-5 বলছে যে এই আইনের অধীন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ তদন্তের ক্ষেত্রে বিদেশি সাক্ষ্য গ্রহণ, যদি আপনি তদন্তের কার্যক্রম যদি দেখেন বিদেশে অবস্থান করতেছে, ওখানে কোনো ডকুমেন্টস আছে, কোনো সাক্ষ্য প্রমাণ আছে, নিরীক্ষণ নিরীক্ষণ করার জন্য বিদেশে গমনের আবশ্যকতা দেখা দিলে, এই দেখেন এখান থেকে বলছে যে বিদেশে যাওয়ার একটা প্রয়োজন অনুভব হয়, দরকার, তখন কি করবে? ট্রাইব্যুনালের মধ্যে যে অর্ডার আবেদন করবে এই ঘটনা, তখন নির্ধারিত সমস্যার মধ্যে তদন্ত কার্য শেষ করার জন্য পুলিশ কর্তৃক একটা কি করবে, একটা বিশেষ তদন্ত দল গঠন করবে। এবং বিশেষ যখন তদন্ত গঠন হবে, তখন কিন্তু যথাসম্ভব এই যে প্রশাসনিক যে কার্যক্রমগুলো আছে, আর্থিক সহায়তার বিষয় রয়েছে, বিদেশে যাবে, পাসপোর্ট, টাকা পয়সা কত হয়, এগুলো অনেক 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 কিছু আছে। তবে এই আইনের যদি পুলিশ তদন্ত করে, যে পুলিশের যে তদন্ত এবং নিরাপত্তা বিধানের ক্ষেত্রে যে পুলিশের যে প্রতিরোধমূলক কার্যক্রম, প্রতিরোধমূলক কার্য তো ওখানে যাই করবেন, বা এর আগেও আপনি কার্যক্রম করছেন, যে মামলা নেওয়ার আগে কার্যক্রম করছেন। তো এই দায়িত্ব সমূহের যে সমন্বয়ক এবং তদারকির যে সরকার জন্য কি করবে, একটা গেজেট প্রকাশ করবে, একটা প্রজ্ঞাপন দিবে। তো এটা কি করে এই যদি করতে হয়, এই প্রজ্ঞাপন দিয়ে একটা মনিটরিং সেল গঠন করবে। কোথায়? পুলিশ সদর দপ্তর। এটা এমসিকিউ পরীক্ষা বারবার আসে, যে একটা গেজেট করে পুলিশ সদর একটা কেন্দ্রীয় মনিটর, সেন্ট্রালি একটা মনিটর সেল গঠন করবে এর জন্য, তদন্তের জন্য, যে দেশের বাইরে যাবে এই কার্যক্রম, কি কি কার্যক্রম হবে, কি কি দরকার। এখানে মোটামুটি এখানে জাস্ট যেটা দেখলেন, জাস্ট একটু ধারণা। বাট আমরা আগে এটাকে, যেহেতু এটা পরীক্ষা আসবে, এগুলা আগে একটু জাস্ট একটু কথা নিচ্ছি, মনোযোগ দেন এদিকে।
যারা এএসএ তে সাব ইন্সপেক্টর তারা একটু মনোযোগ দেন। আচ্ছা, এখানে প্রথম দেখেন, আপনাকে এই ধারাকে যদি মনে রাখেন একটু খাতা নোট নেবেন সবাই। 19টা রিটার্নের প্রশ্ন, এই জন্য একটু নোট নেবেন। 3টা শব্দ লিখবেন, 5টা শব্দ লেখেন। আইপি একটু শর্ট নেন অথবা স্ক্রিনশট নেন এই ক্লাসটা। 19 ধারাকে তদন্ত প্রক্রিয়াকে মনে রাখার জন্য আইপিডিএসএম, আইপিডিইএসএম 5টা শব্দ রয়েছে এখানে। আইপিডিইএসএম মনে করেন কিছু কিছু আছে, এগুলো মনে রাখবেন। মানব পাচার 19কে মনে রাখার জন্য আইপিডিইএসএম, আইপিডিএসএম। এখন এই 5টা মনে রাখলে আপনি দেখবেন নিজের মতো করে লিখতেছেন। বাইরে এগুলো করা যায়। আইপিডিএসএম এটা একটু মনে রাখেন, এই যে মনে রাখার জন্য এটাকে আইপিডিএসএম মনে রাখা যায়, যে সারা জীবন মনে থাকবে এটা। লেখছেন সবাই আইপিডিএসএম। এখন এই 5টা শব্দের কি ব্যাখ্যা দেখবো আমরা, মনোযোগ দেন সবাই, একটু খাতা নোট করবেন। আপনাদের গতকাল বলছিলাম যে খাতার ছবি সবাই দেবেন, কে দেবেন? মাত্র 2-3 জন দিচ্ছেন। পরিশ্রম কিন্তু একটা বছর পরিশ্রম করে যাব, পরিশ্রমের আপনাদের কাছে কোনো সম্মানই বা ওরকম কোনো কিছু চাচ্ছি না। আমার যে সময়টাকে মূল্যায়ন করবেন, এটা হলো বড় কথা। অনেক আপনাদের জন্য কষ্ট হয়, রাত 3টা 4টা পর্যন্ত কাজ করতে হয়, অতএব যেটা বলি সেটা করবেন। মনে রাখার জন্য আইপিডিএসএম মনে রাখবেন। প্রথম হচ্ছে এই প্রথম যেটা হচ্ছে, একে বলছে যে যদি এটা তদন্ত করতে হয়, কে কে তদন্ত করবে, কাকে তদন্ত দেবে? ইনভেস্টিগেটর কে হবে? উপপরিদর্শক বা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হতে পারে। উপপরিদর্শক বা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সাব ইন্সপেক্টর নিম্ন নয়। সাব ইন্সপেক্টর থেকে আপওয়ার্ড যে কেউ তদন্ত করতে পারে। একজন ইন্সপেক্টর করতে পারে, এএসপি করতে পারে, এডিশনাল এসপি করতে পারে। কারণ দেশের বাইরে একটা গুরুত্বপূর্ণ মামলা না, চাঞ্চল্য মানব পাচার মামলা, তো এই জন্য শুরু হচ্ছে সাব ইন্সপেক্টর থেকে। তাহলে হচ্ছে আইতে হচ্ছে ইনভেস্টিগেটর কে হবে? উপপরিদর্শক। জাস্ট এইটুকু মনে রাখেন, এটা একটা এমসিকিউ হয়ে যাচ্ছে এবং এটার এটা হয়ে যাবে। তাহলে হচ্ছে প্রোঅ্যাক্টিভ তদন্ত 2 নাম্বার বলছি, যে আমরা যে এখানে 5টা বিষয় দেখবো, 5টা না 4-5টা, ঠিক আছে। আচ্ছা, 6টা স্যার, 6টা। ওই লাস্টের পরে আস্তে আস্তে। তাহলে আমরা দেখবো প্রোঅ্যাক্টিভ, যেটা আমরা কি দেখছিলাম, প্রতিরোধমূলক তল্লাশি। তদন্ত করতে যে যে আপনি যখন কার্যক্রম পরিচালনা করবে, এই এজাহার দাখিলের পূর্বে কি করে প্রোঅ্যাক্টিভ প্রতিরোধমূলক অনুসন্ধান করবেন। এই যে প্রতিরোধমূলক অনুসন্ধানটা, ক্লাস শুরু হয়েছে, ক্লাসে আছি, ক্লাস হচ্ছে, ক্লাসে আছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যারা যেটা বলতেছিলাম যে প্রোঅ্যাক্টিভটা দেখলেন, যে যা দাখিল পূর্বে সেটা করবে। এই প্রতিরোধ তল্লাশি অনুসন্ধানটা আমরা যা কি কি কার্যক্রম করে, এই টোটাল প্রতিরোধ তল্লাশিটা কি, অনুসন্ধানটা কি, এই অনুসন্ধানটা যায় আমার পাবো হচ্ছে 20-এ। এটা একটা বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। এটা ডেডলাইন, যে তদন্ত কার্যক্রম কত দিনের ভিতর করবে, যে তদন্তের আদেশপ্রাপ্তি মামলা রুজু টুজু যাই হোক না কেন কতদিন সময় দিবে। তদন্তের ক্ষেত্রে 90 কার্য দিবস। 90 কার্য, যেটা আমরা দেখলাম ডিতে ডেডলাইন, জবাই সময়সীমা কার্য দিবস 90। প্রথম হচ্ছে 90, পরে আরো যদি এক্সটেনশন করতে চায়, যে সময়সীমা আরো বাড়ানো দরকার, সময়সীমা আরো বা দরকার, যে এই সময় হবে না আরো 30 দিন, এটা আদালত মনে করে এটা আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে আরো বেশি যে সময় দিতে পারে, সমস্যা নেই। তবে হচ্ছে এটা হচ্ছে সময়সীমা বৃদ্ধি করবে কত দিন, 30 দিন, 90-30। আর আরেকটা বলছি কি, যে স্পেশাল টিম, যেটা আন্তঃরাষ্ট্রীয় তদন্তের বিশেষ দল, যেটা কি করবে, বাইরে যে কার্যক্রম যেটা পরিচালনা করবে, যদি থেকে আসামি বাইরে যাওয়ার প্রয়োজন মনে করে, তাহলে সেটা হচ্ছে তাহলে হচ্ছে স্পেশাল টিম গঠন করবে এসতে। আর এমতে মনিটরিং, কেন্দ্রীয় মনিটরিং সেল, কোনটা বাদ গেছে? আর এটা হলো কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন কোথায়, সদর দপ্তরে গঠন করবে। বাদ গেছে কোনটা, কে বলতে পারবেন? আপনাদের লাগবে হচ্ছে এটা, এই যে 19-এর 5টা যে আন্তঃরাষ্ট্রীয় তদন্ত বিষয়গুলো, কোনটা বাদ গেছে? বাদ যায় নাই স্যার। আচ্ছা, স্যার সবই আইছি। দেখলে 3-4, এগুলো দরকার নেই। 3-4 তবে শর্ত 5। আচ্ছা, তাহলে আমরা 5টা শব্দ কি দেখলাম, 6টা শব্দ। আইপিটি এস এম, আইতে হচ্ছে ইনভেস্টিগেটর, পিতে হচ্ছে প্রোঅ্যাক্টিভ, ডিতে ডেডলাইন 90, ইতে এক্সটেনশন আরো সময় বাড়াবে, এসটি স্পেশাল টিম, এমতে মনিটরিং। এই যে এই 6টা শব্দ মিলে হচ্ছে তদন্তের যে কার্যক্রম গুলো। জাস্ট ওটা রিডিং করবেন। 5টা একটু এএসআই থেকে সাব ইন্সপেক্টর তারা পড়বেন, 5টা এএসআই থেকে সাব ইন্সপেক্টর, আমি যেটা যাদেরকে বলি তারা পড়বেন, কনস্টেবল এএসআই পড়ার দরকার নেই। তা সেটা আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে তদন্ত বিশেষ দল গঠন করবে, যদি দেশের বাইরে যদি প্রয়োজন হয়, যে কি কি প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ নিরীক্ষণ করার জন্য। এইটুকু খালি মনে রাখলেই চলবে। বুঝতে পারছেন? তাহলে কে বলতে পারবেন? আইতে হচ্ছে ইনভেস্টিগেশন, পিতে হচ্ছে প্রোঅ্যাক্টিভ, ডিতে হচ্ছে ডেডলাইন, ইতে হচ্ছে এক্সটেনশন, এসতে হচ্ছে স্পেশাল টিম, এমতে মনিটরিং, আইপিডিএসএম। এখন একজন বলেন, 19 ধারার এখন ক্লিয়ার না? এখন যদি ওইটা দেখেন, আপনার যদি মেনুর একটু রিডিং নেম হয়ে যাবে। আমরা এখন ইয়ে যাবো, এমসিকিউ যাবো। বলেন, কেউ দেখবেন না? আইপিডিএসএম মিনিংটা বলেন। আইতে স্যার বাংলায় কইতে ইনভেস্টিগেশন, পারবো? পিতে হলো প্রোঅ্যাক্টিভ। জি হ্যাঁ বলেন। বলেন। আইতে ইনভেস্টিগেশন তদন্ত, হুম। মানে এসআই আইটি ইনভেস্টিগেশন না, পদের আইটি জন্য। ইনভেস্টিগেশন তো তদন্ত, আর ইনভেস্টিগেটর মানে তদন্তকারী কর্মকর্তা।
হু ইজ আচ্ছা জি ইনভেস্টিগেটর স্যার। অথবা হু উইল বি ইনভেস্টিগেটর, কে ইনভেস্টিগেটর হবে, কে হবে সাব ইন্সপেক্টর থেকে আপওয়ার্ড। জি স্যার। আর পি তে হইলো প্রোয়েক্টিভ, প্রোয়েক্টিভ হলো প্রতিরোধমূলক অনুসন্ধান। আর ডি তে হইলো ডেডলাইন, 90 কার্য দিবস। তারপরে আছে এটা কি বলা যায় না এভাবে এত সহজ করে দিচ্ছি যে এই তদন্ত গঠন করতে হলে এই তদন্তের যে যে বিষয়গুলো বলা রয়েছে, এখন সাব ইন্সপেক্টর তদন্ত করবে, সাব ইন্সপেক্টর আপওয়ার্ড করবে, এটার তদন্তর মামলা দাখিলের পূর্বে অর্থাৎ এজাহার দাখিলের পূর্বে প্রতিবেদন তল্লাশি করবে, এই তদন্তের সময়সীমা 90 কার্য দিবস, 90 কার্য শেষ হলে আরো 30 দিন বর্ধিত করা যাবে, এবং যদি দেশের বাইরে যদি প্রয়োজন হয় তাহলে আন্তঃরাষ্ট্রীয় তদন্ত বিশেষ দল গঠন করবে। আর বিশেষ দল গঠন করবে কোথায়? পুলিশ সদর মনিটরিং সেল গঠন করবে। সদর এই দপ্তরে। যে নিজের মতো করে বলবেন, এটার খুদ পারতেছেন কি আপনারা? বুঝলাম না, কে বোঝেন নাই বলেন? এখানে 6টা আইসা পড়ছে, আপনি যদি ওইটা পড়েন দেখবেন মাথা মানে কয়েকবার পড়লে হয়ে যাবে, জাস্ট এটা মনে রাখবেন। এইটুকু মনে রাখলে হয়ে যাচ্ছে সহজ ভাষায়, আপনি নোট করবেন। বলতেছি না বারবার আপনাদের যে খাতা একটা খাতা করবেন, যে 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 পড়াচ্ছে ওগুলো প্রতিদিন একটা করে যে ধারা পড়ছে ছোট ছোট নোট নেবেন। এই রাজু আসছে, আজকে রাজু আসছে ক্লাসে? আসছি স্যার, আসছি এই যে স্যার। রাজুর একটু ফলো করেন, রাজু কিন্তু ছোট ছোট নোট করে। একটা খাতা একটা 300 টাকার একটা খাতা কিনবেন, আমি বারবার বলতে একটা একজন এএসআই সাব ইন্সপেক্টর 5-6 হাজার টাকা খরচ হবে। এটাই যদি কি পড়াতে হয় তাহলে কেমনে? একটা খাতা করবেন প্রত্যেকদিন ডেট বাই ডেট। আপনি যদি আমার ভিডিও গুলো দেখেন, ওই ডেট বাই ডেট এত তারিখে এত তারিখে দেখে নোট করবেন। এই নোটটা আপনার কাজে লাগবে, আমি বললাম তো। আপনার কথাগুলো শুনেন। এই যে দেখেন রাজু কিন্তু সে ছোট নোট করে, আমি যা বলে হুবহু নোট করে। এগুলা কথা কোথাও পাবেন না, এই কথাগুলো এপিডিএফ গুলো কোথাও পাবেন না। আমি তো বললাম, চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি যেভাবে নেই যেখান থেকে যেভাবে নেই কোথাও পাবেন না, ওরা এখনো ওই ওই হেল্পে যায় নাই। আমার এগুলো করতে আমার কিন্তু আপনাদের এটা থেকে আমার অনেক কস্টিং হয়, তা আমার সময়টাকে মূল্যায়ন দেন, আর কিছু না, আমার কস্টিং চাই না। হয়েছে সবার এটা? কে বলতে পারবেন বলেন, কে বলতে পারবেন? স্যার বলবো? হ্যাঁ বলুন। স্যার এই তদন্ত করবে সাব ইন্সপেক্টর পদমর্যাদার উপরস্থ কোন অফিসার, 1 নম্বর। স্যার 2 নম্বর হইছে আহ মামলা এজাহার প্রাপ্তির পর প্রতিরোধমূলক এজাহার তল্লাশি দাখিলের গঠন পূর্বে না করবে না, স্যার। এজাহার দাখিল কর না, এজাহার দাখিলের আগেই যে কোনো এটা মানব পাচার হলে এজাহার নেওয়ার আগে একটা একটা অনুসন্ধান চলে যে ঘটনাটা আসলে সত্য কিনা, ঠাস করে মামলা নিবে মিথ্যা হতে পারে। মানে এটা একটা এআই এজাহার নিবে না, দাখিলের পূর্বে প্রতিরোধমূলক স্যার। অনুসন্ধান করবে। হ্যাঁ, তারপরে জি স্যার। তারপর এজাহার দাখিলের পর মামলা প্রাপ্তির পূর্বে 90 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করবে। গুড। তদন্ত সম্পূর্ণ করতে না পারলে ট্রাইব্যুনাল আর আদালতকে ক্ষেত্রসমূহ একটি প্রতিবেদন দাখিল করবে। আর ট্রাইব্যুনাল আর ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট 30 কার্যদিবস বৃদ্ধি করবে। আর গুড। যদি স্যার বিদেশে কোনো তদন্তের প্রয়োজন হয় তাহলে হুম। একটা আন্ত কেন্দ্রীয় রাষ্ট্রীয়। হুম। তদন্ত পুলিশের দল গঠন করবে স্যার। ভেরি গুড। আর আর ওই আহ, সরকার একটি প্রজ্ঞাপন জারির মতে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করবে স্যার। কোথায় করবে মনিটরিং সেলে, কোথায় গঠন করবে? সব পুলিশ সদর দপ্তরে। কারণ হচ্ছে পুলিশে যেহেতু কার্যক্রম, এই সবাই সাইলেন্ট হন। সব যেহেতু এটা আমাদের বলা রয়েছে যে মনিটরিং করে, সরকার তো সব সরকারি সব কার্যক্রম করবে, প্রোগ্রাম করে, কারণ এগুলা দেশের বাইরে যে কার্যক্রমগুলো করবে এগুলা তাদের বেতন ভাতা, তাদের হচ্ছে আর্থিক সুবিধা, ফাইন্যান্সিয়াল কিছু বিষয় রয়েছে করতে গেলে। এই জন্যই কিন্তু এটা কোর্টকে জানাতে হবে, আদালত আদালত অর্ডার শিট দিবে, জানাবে। এটা একটা টিম, এটা পুলিশ হেডকোয়ার্টার পুলিশ সদপ্তরই করে আর কি কার্যক্রম। এরকম কার্যক্রম অনেক কার্যক্রম হয়েছে। জাস্ট এই জন্য আইনে যেরকম বলা আছে সেভাবে আপনি জাস্ট হচ্ছে আপনারা এসে থেকে সাব ইন্সপেক্টরটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় যে তদন্ত বিশ্বের দলটা, এটা কেন পাঠাবে ওই দেশে, কেন পাঠাবে? যে প্রয়োজনে সাক্ষ্য প্রমাণের জন্যই তো। কোন একটা টিম পাঠাবে ওই দেশে সাক্ষ্য প্রমাণ দরকার আছে মামলাটা প্রমাণ করার জন্য। ঠিক আছে? যে দেশে হোক যেতে পারে মামলা দিতে, মানে ডিবি সিআইডি এরা কিন্তু যায় বিভিন্ন দেশে মামলা তদন্ত করে বাংলাদেশে এই যে এক্সট্রা টেরিtorial অফেন্স বা অন্যান্য কাজের জন্য যেতে পারে। তো এখন এটা পারবেন তো? আইপিডিএসএম, আইপিডিএসএম, স্যার আইপিডিএসএম। ওই যে হ্যাঁ। একটু কি বলা যাবে স্যার? হ্যাঁ মানে আমি বলেন। যেটা বুঝলাম এটা একটু একটু কি বলবো স্যার, 1 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ। 19 ধারার তদন্ত সাপেক্ষে মানে তদন্তর বিষয়টা আমরা যতটুকু বুঝলাম স্যার, সেটা হচ্ছে যদি এ জাতীয় কোনো সংবাদ আসে তাহলে সর্বপ্রথম হচ্ছে 20 ধারার একটা অনুসরণ করতে হবে। হ্যাঁ, তারপরে স্যার যদি এরকম ঘটনার সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে পুলিশ সাব ইন্সপেক্টরের নিচে নয়, এরকম একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে হবে। এখন মনে রাখার যে শর্ট কৌশল সেটা হচ্ছে IPDESM। এখন আইতে ইনভেস্টিগেটর যে সাব ইন্সপেক্টর, তারপরে পিতে প্রোঅ্যাক্টিভ মানে প্রতিরোধ প্রতিরোধমূলক অনুসন্ধান। তারপরে ডেডলাইন প্রথমে মামলা পরিচালনার ক্ষেত্রে ডেডলাইন হচ্ছে 90 কার্য দিবস।
ইতে হচ্ছে এক্সটেনশন যদি ডেডলাইন 90 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা আহ, আদালতের অনুমতিক্রমে আরো 30 দিন কার্য আহ, বৃদ্ধি অতিরিক্ত সময় পাওয়া যাবে। তারপরে হলো স্পেশাল টিম, আন্তঃরাষ্ট্রীয় বিশেষ তদন্ত দল। যদি এই মামলার তথ্য কিংবা সাক্ষ্য, আলামত এ জাতীয় কোনো কিছু সংগ্রহের প্রয়োজন হয়, সেক্ষেত্রে বিদেশে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে একটা স্পেশাল তদন্ত দল গঠিত হবে। আর এটার মনিটরিং, এমসিএস আর মনিটরিং, এই মনিটরিং এর দায়িত্ব থাকবে কেন্দ্রীয় মনিটরিং সেল হিসেবে গঠিত হবে। এটা থাকবে পুলিশ সদর দপ্তরের আন্ডারে। আচ্ছা, গুড। মোটামুটি হয়ে গেছে, মোটামুটি 90% হয়েছে। আরেকটু অ্যাড করে দিই আপনাদের সাথে, সবাই একটু মনোযোগ দেন। এটাকে যদি আমরা এভাবে নেই যে প্রথম পুলিশ তদন্ত শুরু করে একদম সাব ইন্সপেক্টর পর্যায়ে, তদন্ত কার্যক্রম শুরু করে একদম সাব ইন্সপেক্টরের মাধ্যমে বা তার উপরে রেখে হতে পারে। তবে আগে কি করবে? প্রতিবেদন অনুসন্ধান করবে। আর যেটা পরবর্তী বলছে 90 দিন শেষ না হলে আবেদন করবে, আরো 30 দিন বাড়ানো সম্ভব। পরে বলছে আন্তর্জাতিক বিশেষ দল, পরে কেন্দ্রীয় মনিটরিং সেল। জাস্ট এটাকে একদম আরো বাংলা করা হয় যদি ইংলিশটাকে মনে না থাকে। আর যদি মনে পুলিশ আগে খোঁজ নেয়, সময় মতো রিপোর্ট দেয়, প্রয়োজন হলে আরো বাড়ায় নিবে, প্রয়োজন হলে বাড়ায় নিবে। আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষ দল হবে, কেন্দ্রীয় তদারকি করবে। এটা একদম সহজ করে বলা হয়েছে। এই যে এখানে বলে দিয়েছে যে তল্লাশি ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ ইনক্লুড 90 ডেজ এক্সটেনশন স্পেশালি মনিটরিং সেল। একদম এর চেয়ে আর কোনো সহজ হয় না। এখন একটু দেখি আমরা, এখন একটু দেখি যে কে কে পারে। এখন দেখি এই আইনের অধীনে তদন্তের জন্য কোন স্তরের পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করবে? উপপুলিশ পরিদর্শক গণপরিদর্শক কর্মকর্তা। পরিদর্শক সমান বা তার ঊর্ধ্বতন, তাহলে এটা। আচ্ছা, পুলিশ কতদিনের মধ্যে তদন্ত সম্পন্ন করবে? 90। 90 দিন স্যার। তদন্তের সময়সীমা শেষ হওয়ার 30 কার্য দিবস আগে, এটা 30 তাই না? না স্যার, 3 কার্যদিবস ঠিক আছে ওটা। আচ্ছা, 3 আছে না? হ্যাঁ, ঠিক আছে। তদন্তের সময়সীমা শেষ হওয়ার 3 কার্য দিবস আগে কোন পদক্ষেপ নিতে হবে? নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকারী ট্রাইব্যুনালকে লিখিতভাবে সময়সীমা বৃদ্ধির আবেদন করবে। খুব সুন্দর একটা কথা। এটা শেষ হওয়ার 3 কার্য দিবস আগে। আর কোন ক্ষেত্রে ট্রাইব্যুনাল সময়সীমা বৃদ্ধির একমাত্র কর্তৃপক্ষ হবে? কোন ক্ষেত্রে? আন্তঃরাষ্ট্রীয় তদন্ত। সমস্যা বৃদ্ধির ক্ষেত্রে আন্তঃরাষ্ট্রীয় তদন্তে। এই আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করা যাবে যদি আন্তঃরাষ্ট্রীয় হয়, আন্তর্জাতিক ভাবে। বাইরে পুলিশের কোন ধরনের প্রাথমিক অনুসন্ধান মামলা দায়ের আগে করা যেতে পারে? দেখেন, পুলিশের কোন ধরনের প্রাথমিক অনুসন্ধান একমাত্র এই মানব পাচারে বলা রয়েছে যে প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি। প্রশ্ন আসবে যে প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি কি বা প্রতিবেদন অনুসন্ধান বলতে কি বোঝায়? কোন ক্ষেত্রে পুলিশের বিশেষ তদন্তকাল গঠন করবে? বিশেষ তদন্তগুলো গঠন করতে তদন্ত বিদেশি সাক্ষ্য প্রয়োজন, যেখানে বিদেশি সাক্ষ্য প্রয়োজন হবে। বিশেষ তদন্ত দলকে একটি পুলিশ কর্তৃপক্ষ কিভাবে সহায়তা করবে? ওই যে প্রশাসনিক ভাবে আর্থিক সহায়তা দিবে, যেটা যেটা বললাম। আর 19 ধারার অধীনে পুলিশের দায়িত্ব কার্যক্রমের সমন্বয় তদারকির জন্য সরকার কি গঠন করবে? কেন্দ্রীয় মনিটরিং সেল। এটা পরীক্ষা আসবে এবার। আর ট্রাইব্যুনাল কোন প্রক্রিয়ার মাধ্যমে সময়সীমা বৃদ্ধি করতে পারে? কোন প্রক্রিয়া? অবশ্যই যদি লিখিত আবেদন হয়, কারণ থাকে যে সম্ভব সবকিছু এইটা যাওয়া দরকার। সর্বশেষ 10, পুলিশ প্রতিরোধমূলক অনুসন্ধান প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি কবে করা যেতে পারে? মামলার আগে যদি অপরাধ সংঘটিত সম্ভাবনা থাকে। দেখছেন, মামলার আগে যদি অপরাধ সংঘটিত সম্ভাবনা থাকে। এই 19 ধারাকে এটাই মনে রাখবেন যে মামলা হওয়ার আগে তদন্ত যে করবে, মামলার আগে অবশ্যই একটি প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি হবে। কখন? কোন আইনে বলা রয়েছে? মানব পাচার আইনে। দেখেন এখানে কে আছে নতুনের ভিতরে? রাজু, শাকিলাই কেউ কথা বলেন না। শরীফুল, ডিএসবি, চালকাঠি, রিয়াজ। রিয়াজ ক্লাস আছে না? আচ্ছা, ঠিক আছে, চমৎকার লাগলো স্যার। একজনকে রুবেল হোসেন। আচ্ছা, শম্পা খাতুন, যাকে যাকে বলি যারা ওমেন আছেন, তারা কি আপনারা বুঝতে পারছেন এই 19 ধারাটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এখানে সর্বমোট কত কার্য দিবসের মতো তদন্ত শেষ করবে? কত কার্য দিবস? স্যার প্রথমে 90 কার্য দিবস, 90 কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ না হলে 30 কার্য দিবস স্যার। আচ্ছা, কেন এই 30 কার্য দিবস কেন বাড়াবে? স্যার 90 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত কার্য সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে আবেদন করবে তদন্তকারী কর্মকর্তা, আবেদনের প্রেক্ষিতে আরো 30 কার্য দিবস। আচ্ছা, যদি আপনার প্রশ্ন করি, আপনি একজন তদন্তকারী কর্মকর্তা, আপনি মামলা তদন্ত করতে গিয়ে দেখলেন মামলাটা পাইছেন, মামলাটা হয়েছে, প্রোঅ্যাক্টিভ সবই হয়েছে, তদন্ত করতে যায় না, এই আসামি হচ্ছে আপনার এই ধরেন হচ্ছে চীনে অবস্থান করতেছে, চায়নাতে অবস্থান করতেছে। ধরেন এখান থেকে বাংলাদেশে যাইতে লাগে তার 4 ঘন্টা চীনে। তো এখন এইটুকু আসলো যে বা আপনি তদন্ত করতে দেখলেন আসামিটি চীনে অবস্থান করছে, এখন আপনার কি করবেন?
আপনি কিন্তু মানব পাচার মামলার একজন তদন্তকারী কর্মকর্তা, তাই আপনি কি করবেন? আপনার ক্ষমতা আছে ওই আসামি ধরার? না স্যার, না স্যার, স্পেশাল টিম গঠন করতে হবে। কেন? স্যার এটাকে কোর্টের থেকে অনুমতি নিতে হবে না স্যার? হ্যাঁ, এই যে আপনার আন্তঃরাষ্ট্রীয় তদন্ত বিষয় দল কোর্টের গঠন করার অনুমতি সময় সাপেক্ষে স্যার। হ্যাঁ, অনুমতি সাপেক্ষে আদালতকে জানাবে যে এই কারণে আদালত যদি যুক্তিসঙ্গত কারণ সন্তোষযোগ মনে করে তাহলে আন্তঃরাষ্ট্রীয় তদন্ত বিষয় দল গঠন করবে, করে এটা কারণ উল্লেখ করবে যে সাক্ষ্য প্রমাণ দরকার, নিরীক্ষণের জন্য সাক্ষ্য প্রমাণ দরকার, তাহলে কি করবে? তখন এটা আদালত অনুমতি দেয়। আর অনুমতি দিবে কেন? দেওয়ার আগে এই যে যেটা বলছে যে এটা সরকার একটা গেজেট প্রকাশ করবে, এটা করে ফর্মালিটি করে গেজেট প্রকাশ করে কেন্দ্রে পুলিশ দপ্তরে এটা একটা কেন্দ্রীয় মনিটরিং সেল তৈরি মনিটরিং করবে। সেল গঠন করবে। তখন সেখানে সেটা আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। তখন এই মনিটরিং সেলের মাধ্যমে আসামি ধরবেন টরবেন সব। যেমন আমরা যে মনিটরিং সেলের মামলাগুলো পাই নর্মালি, যে এই যে দেখবেন মান্থলি একটা মাসিক কনফারেন্স হয়, আরটা হয় মনিটরিং সেল। তো এখানে মনিটরিং সেল আপনাদের কি করে, মামলাগুলো সবার জিজ্ঞেস করে দেয় তোমাদের কি অবস্থা, রে কোথায় কি অবস্থা, সর্বশেষ অবস্থান জানতে চায়। যদি মনে হয় যে আপনার আসামি স্যার ইন্ডিয়া আছে, এটা জানাইতে হবে, আপডেট দিতে হবে পুলিশে। যেমন আমি একটা মার্ডার বা অন্য একটা মনিটরিং সেলের মামলা, যেমন 392 দস্যুতা বা 395 ডাকাতির মামলা, তো এগুলো কিছু কিছু মামলার সিদ্ধান্ত পাওয়া যায় না, তখন একটি হেডকোয়ার্টারে জানাইতে হয়। কেন এটা নিষ্পৃত হচ্ছে না? কারণ এটা আদালতে তো অনেক, একটা মামলা পেছে আশরাফুল লেখালেখি করে না, একটা মামলা তো অনেক সুপারভাইজিং অফিসার থাকে, তাহলে তো তাদের ব্যর্থ থাকে। কেন জানানো হলো না, কেন ব্যর্থ হলো, আয়ু কেন পাইলো না, কি কি কারণে, এগুলো এগুলো একটা মনিটরিং সেল করে, একটা গঠন করে। এগুলা দেখবেন একটা সারসংক্ষেপ একটা করে প্রতিবেদন রেডি করে, ওগুলো আবার দিতে হয় উত্তর করতে, এবং সেই ডিআইজির কাছে দিতে হয়। এসপি আবার ডিআইজি আবার হেডকোয়ার্টার পাঠায়। হ্যাঁ, এখানে অনেক ঝামেলা আছে এইগুলোর আদেশের মধ্যে। অনুলিপি স্যার? হ্যাঁ, আদেশের অনুলিপি যেগুলো, এগুলা যখন মনিটরিং গঠন করবে যে এই টিমটা ইন্ডিয়া যাবে, তখন এদের প্রত্যেকের ফাইন্যান্সিয়াল যে বিষয়, আর্থিক যে বিষয়গুলো আছে সেগুলো বিবেচনা করবে, কার কত খরচ, পাসপোর্ট এবং অনেক কার্যক্রম আছে। সবকিছু করেই প্রযুক্তি সবকিছু মিলে কে কে যাবে, কারা কারা থাকবে, কার কি কাজ, এগুলো সমস্ত এগুলো নিয়ে মনিটরিং সেল হয় আর কি। যাই হোক, এটাকে মনে রাখার জন্য এই 6টা শব্দ মনে রাখবেন, আইপিডিইএসএম, আইপিডিইএসএম মনে রাখলে আমার মনে হবে। ওখানে হচ্ছে এখানে একটা পড়ে নেবেন আর ওইটার বাংলায় পড়বেন, দেখবেন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা 20 ধারা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা গতকাল থেকে কি কি পড়েছিলাম? 16 ধারা থেকে বসে একটু দেখি। 16 হচ্ছে অপরাধের বৈশিষ্ট্য, এটা কি? আমলের অযোগ্য, জামিন অযোগ্য জেগেছিলাম। আর 17 পড়েছিলাম অভিযোগ দায়ের। 17 পরে 18 হচ্ছে আইনগত অনুমান, যেটা আইনগত অনুমান আমরা গতকাল দেখেছিলাম। আর হচ্ছে কেবল যেটা পড়লাম অনুসন্ধান, যেটা হচ্ছে তদন্ত। প্রথমে তারা কি করলো, আমরা পুলিশ তদন্ত শুরু করলো, উপপরিদর্শকের সমতুল্য একজন কর্মকর্তা দায়িত্বে নিযুক্ত করলো। প্রথমে তারা প্রতিরোধমূলক অনুসন্ধান করলো। 90 কার্যদিবস তদন্ত শেষ হলো, সময় বৃদ্ধি চাওয়া হলো। আন্তর্জাতিক তদন্ত একটি বিশেষ দল গঠন করা হলো, সরকারের কেন্দ্রীয় মনিটরিং সেল সমস্ত কার্যক্রম তদারক করে। এখানে আরো শর্ট করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এখন আমরা প্রতিরোধমূলক তল্লাশি এবং আটক, এখন যেটা দেখবো প্রতিরোধমূলক তল্লাশি আটকে আমরা যা কি কি দেখবো একটু মনোযোগ দেন সবাই। ক্লাসটি 7 মিনিট পরে স্টপ হয়ে যাবে এবং আপনারা আবার পুনরায় দ্বিতীয় সেশন জয়েন করবেন। এই ফাঁকে আরেকটা বলি, আমাদের গ্রুপের একজন স্টুডেন্ট, সে এখন নাম হচ্ছে এবার কেন্দ্রীয় বিভাগ পরীক্ষা 59তম হয়েছে, সে সিলেট আছে, ছেলেটা নাম হচ্ছে দেলোয়ার। সে অলরেডি ক্লাস শুরু করে দিছে। আমাদের অবশ্যই গ্রুপে বিভিন্ন সময় লিঙ্ক দিবে, কারো যদি সময় থাকে আপনার তাদের লিঙ্কে ফ্রিতে একদম ঘুরে আসবেন, কোনো শর্ত ছাড়া। শুধু আমাদের, এটা আমার জন্য, আপনাদের জন্য একদম ফ্রিতে। যদি মনে সময় এইটা পান লিঙ্ক দিবে, যদি মন না চায় না ঘুরে আসবে, না হলে কমেন্ট করে যাবেন। শুধু আমাদের একটা এইটা গ্রুপে। এইটা এইটা স্যার আপনি কেমন কথা বললেন? আচ্ছা, আস্তে আস্তে, এটা রেকর্ড হচ্ছে, এখন কথা দরকার না, এটা পরে আউট অফ কথা বলি। এটা আহ, যেহেতু দু একটা ক্লাস নেবে এখানে, যাক পরে ওটা আমি দেখবো না। এটা হচ্ছে আমাদের না, এটা হচ্ছে আমরা তো যাবো না, আমরা কেউ এখান থেকে কেউ তো আর যাচ্ছে না ক্লাস। যে টাইম ক্লাস নেবে ক্লাসে যাওয়ার সুযোগ নাই, সেই ক্লাস নেবে 9টা, আমাদের 8:30 ক্লাস শুরু হয়ে যাবে। কেউ যাওয়ার সুযোগ নাই, যে টাইমটা তার নির্ধারণ করছে। বুঝতে পারছেন? যে টাইমটা নির্ধারণ, কেউ যাবে না, কারণ টাইম তো মিলবে না কারোর সাথে। আচ্ছা, তারপর দেখেন, এখন হচ্ছে 20 ধারা হচ্ছে প্রতিরোধমূলক তল্লাশি এবং আটক। ওইটা আমি কথা বলবো না ক্লাস শেষে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখে নিই 20 ধারার মূল যে জিনিসটা এখানে যেটা বলছে, প্রতিরোধমূলক তল্লাশি এবং আটক, যেটা আমরা ওই যে প্রোঅ্যাক্টিভ ইন করে যেটা পড়ে আসছে, এখন 20 ধারা ক্লিয়ার হবে। পুলিশ সংশ্লিষ্ট স্থানে প্রতিরোধ তল্লাশি কোথায় করবে? পুলিশ সংশ্লিষ্ট স্থানে গিয়ে তল্লাশি চালাইলো। মনোযোগ দেন, যে স্থানে গেল সেখানে তল্লাশি চালালো, ঊর্ধ্বতন অনুমোদন নিয়ে পারমিশন নিয়ে স্থানীয় দুজন সম্মানিত নাগরিককে সাক্ষী হিসেবে রাখলো। আপনি যেখানে যাবেন অবশ্যই পাবলিক উইটনেস তো রাখতেই হবে, একজন অনারেবল এভিডেন্স রাখতে হবে, সাক্ষী রাখতে হবে, এবং নারীর ক্ষেত্রে একজন নারী কর্মকর্তা উপস্থিত রাখতে হবে। দেখা গেছে ওখানে নারী রয়েছে, একজন নারী কর্মকর্তাও সেখানে থাকতে হবে। যেখানে জব্দ করবেন সকল সামগ্রী জব্দ করা হলো এবং তালিকা প্রস্তুত সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হলো। 72 ঘন্টার মধ্যে তল্লাশি রিপোর্ট, একমতে এখানেই বলা রয়েছে, এ আইনে ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনালে পাঠানো হলো যে এই যে আপনি তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন, এ আইনে বলছে যে 72 ঘন্টার ভিতরে, কত ঘন্টা এটা এমসিকিউ আসে, 72 ঘন্টা তল্লাশি রিপোর্ট তারিখে ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনালে করা হবে। এই কথা বলেন না,
আপনাদের ফাঁকে ফাঁকে কথা বলার একদম বাজে অভ্যাস। পুরো প্রক্রিয়ায় মানবাধিকার মর্যাদা রক্ষা হলো, এটার কারণ হচ্ছে যেটা মানবাধিকার রক্ষার ক্ষেত্রেই করা হয়েছে। তো যাই হোক, আমরা এখানে যেটা দেখবো যে এই দেখেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিরোধ, তল্লাশি এবং আটক যে 20 ধারার যে বিধান, এখানে অনেক কথা রয়েছে। এখানে মোটামুটি এখানেও 4টা বিষয় রয়েছে। এটাকে আমরা সরাসরি একদম শর্ট করে এসে তারপর আমরা ওখানে ঢুকবো, যে এখানে মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে প্রতিরোধ তল্লাশিটা কি। এখানেও প্রায় 10টা এমসিকিউ আছে, আমরা একটু দেখে আসি। এখানে যে সংক্ষিপ্ত রূপ আছে, এই সংক্ষিপ্ত রূপটা আপনাদের দরকার নাই, মানে সংক্ষিপ্ত আপনার রূপ দেখা দরকার নেই। জাস্ট আপনার এখানে আমি যা বলে যাব একটু মনে রাখবেন, এই কথাগুলো নিবেন। যে এই 20 ধারার যে প্রতিরোধ তল্লাশি মনে রাখার জন্য প্রথম যে কার্যক্রম হলো, ওখানেও পড়ছিলেন উপপরিদর্শক, এখানেও কিন্তু বলা রয়েছে যে একজন উপপরিদর্শক বা ঊর্ধ্বতন পুলিশ সেটা অংশগ্রহণ করবে, তার দায়িত্বে থাকবেন। এবং সেটা পরবর্তী বলছে যে ঊর্ধ্বতন করতে অনুমোদন লাগবে, যদি দ্বন্দ্ব করতে হয় অবশ্যই অনুমোদন লাগবে, এসপি, ডিআইজি, আইজি, যেটাই হোক, যেখানে যেখানে যে মামলার মেরিট অনুযায়ী কার কার অনুমতি নেবেন সংশ্লিষ্ট ঘটনাস্থলে। তারপর হচ্ছে তল্লাশি কার্যক্রমের কথা বলছে। তল্লাশি কার্যক্রম ফৌজদারি কার্যবিধির যে সকল বিধানের কথা বলা রয়েছে, তল্লাশি কার্যক্রমের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 102, 103 এবং পিআরবি 280, যদি প্রয়োজন মনে করেন, যে সকল তল্লাশির যে বিধানগুলো রয়েছে একদম সুস্পষ্ট ভাবে অনুসরণ করবেন। এরপর ওখানে যে সামগ্রী, অবশ্যই এভিডেন্স যা পাবেন সেগুলো হচ্ছে জব্দ করবেন। প্রথম হচ্ছে অফিসার, তারপর অথরাইজেশন নেবেন যার, যেখানে যাচ্ছেন তল্লাশি সার্চ করলেন। এরপর এভিডেন্স যেগুলো পাবেন সেগুলো হচ্ছে এই মামলার কানেক্টেডের সাথে সামগ্রী বা প্রমাণ জব্দ করবেন। এরপর হচ্ছে সাক্ষী আহ্বান করবেন, ওখানে যাওয়ার সাথে সাথে অবশ্যই আপনাদের সাক্ষী আহ্বান করতেই হবে। ওখানে তো সিটার বাটপারে সাক্ষী করতে পারবে না, বলছে অনারেবল গণ্যমান্য সাক্ষীর কথা বলছে, অবশ্যই সাক্ষী রাখবেন। আর কার্যক্রম শেষ করে 72 ঘন্টা প্রতিবেদন দেখবেন কোথায়, যে ট্রাইব্যুনালের কথা বলা রয়েছে, যেহেতু মানব পাচার ট্রাইব্যুনাল, সেখানে 72 ঘন্টার মধ্যে একটা প্রতিবেদন দিবেন। আর এটা হচ্ছে কার্যক্রম হচ্ছে যে মানবাধিকার মর্যাদা রক্ষার ক্ষেত্রে এই কার্যক্রমটা চালাতে হয়। বেশি শব্দ নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা, একটা অফিস 1, 2, 3, 4, 5, 6, 7, দেখি আমরা এটা দেখে আসি, মনোযোগ দেন। আমরা একটু বাংলা লিখে নেন, একটু বাংলা এখান থেকে লিখে নেন, তাহলে একটু মনে থাকবে। একটু বাংলা লিখে নেন সবাই। এই যে এখান থেকে লেখেন, প্রথম হচ্ছে এসআই বা উপরে উপরস্থ অফিসার লেখেন, উপপরিদর্শক। তারপর হচ্ছে কর্মকর্তার অনুমোদন। আচ্ছা লেখেন, এখান থেকে ইংলিশে লিখে নেন, অফিসার, অথরাইজেশন, সার্চ, এভিডেন্স, যেভাবে সব লেখেন। সবাই একটু লিখে নেন, একটু মনে রাখেন, এটা পড়লে হয়ে যাবে। রিটার্নের পরীক্ষা তো এটা, রিটার্নের প্রশ্ন। দ্বিতীয় সেশন একটা বিস্তারিত আলোচনা করে একটু লিখে নেন এটা। এটা একটু উপরে চাপাই দিই, তাহলে আপনার পোর্টাল লিখতে পারতেছেন। আচ্ছা, এখন হচ্ছে দেখেন যে যে শব্দগুলো এখানে মনে রাখার জন্য এইটা শব্দ রাখা দরকার, মনে রাখা দরকার নেই, এটা আপনারা পারবেন, এটা দরকার নেই। তাহলে আমরা এখানে দেখতেছি 20 ধারার প্রতিরোধ তল্লাশি মনে রাখার জন্য কি কি দেখবো। প্রথম হচ্ছে অফিসার, তারপর হচ্ছে অথরাইজেশন লাগবে, উর্ধ্বতন করতে অনুমোদন লাগবে ওই স্থানের। তারপর তল্লাশি করবেন, পরে সামগ্রী জব্দ করবেন, পরে সাক্ষী ডাকবেন, 72 ঘন্টা রিপোর্ট দেবেন। তারপর হচ্ছে এইটা কাজটার উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার মর্যাদা রক্ষার ক্ষেত্রে এই কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। একটু দেখেন, এখানে আসেন একটু। পুলিশ একটি মানব পাচার তল্লাশি চালাবে, একটা উদাহরণ দেয় আগে। ধরা যাক পুলিশ একটি মানব পাচারের সম্ভাব্য স্থানে তল্লাশি চালাচ্ছে, সম্ভাব্য পসিবিলিটি স্থানে। একে কি করলেন, তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক সমতুল্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই স্থানে গমন করলেন। প্রয়োজন হলে পুলিশ পুলিশ হলে তার ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রাইব্যুনাল অনুমোদন নিয়ে তল্লাশি চালাবে। সেখানে যদি গমন করতে হয়, অবশ্যই আপনি তল্লাশি চালাবেন কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ট্রাইব্যুনাল বিশেষ অনুমোদন, তো অনুমোদনটা বিশেষ কিন্তু। তারপর বলছে কি, যদি বিলম্বের কারণে ঘটনা সংঘটিত হওয়ার প্রমাণ নষ্ট হওয়ার ভয় থাকে, বিনা পরণে তল্লাশি করা যায়। যেটা তল্লাশি দেখলেন, যে যদি মনে করেন যে দ্রুত যে কোনো সময় এখন প্রমাণটা নষ্ট করে ফেলবে, তাহলে সেখানে তল্লাশি কার্য বিনা পরণায় করবেন। তারপর স্থানীয় 2 জন অধিবাসীকে সাথে ডাকবেন, নারী হলে অবশ্যই নারী কর্মরত উপস্থিত থাকবেন। আর 72 ঘন্টার মধ্যে তল্লাশি রিপোর্ট কি করবেন, তল্লাশি রিপোর্ট করে ম্যাজিস্ট্রেট এবং ট্রাইব্যুনালকে প্রেরণ করবেন এবং জব্দকৃত সামগ্রী তালিকা সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করবেন। এই হলো 7টা, মোটামুটি মানবাধিকার কথা এখানে চলে আসছে। এই হলো মোটামুটি এখানে 7টা পয়েন্টের কথা বলছেন, কারো কম, আমি সাদা নিচ্ছি 7টা। আচ্ছা, এই সবাই একটু বই চেক দেন, সবাই বই আছে? প্রতিরোধ প্রতিরোধ তল্লাশি লাস্ট পয়েন্ট কয়টা দেখেন, 4টা না আপনাদের বইয়ে? মনোযোগ দেন, সবাই দ্বিতীয় সেশনে জয়েন করবেন, সবাই দ্বিতীয় সেশনে জয়েন করবেন। আরেকটা লিঙ্ক দিচ্ছে, সবাই জয়েন করবেন, তো যাবেন না। এখন যে প্রশ্নটা, এটা লিখিত প্রশ্ন, গতবার আসছিল, অনেকে পারে নাই, ভালো করে লিখতে পারে নাই। পুলিশের যে দায়িত্ব কার্যক্রম, অনেকে লিখতে পারেন নাই প্রশ্নটা।
আমি লিঙ্ক দিচ্ছি, সবাই জয়েন দেন, পরে গ্রুপে একটু চেক দেন, আগে 1-2 মিনিট পরে আমি দিচ্ছি আপনাদেরকে।